একটা সাধারণ শব্দ তেলাপোকা, সেটা দিয়ে শুরু। ভারতের প্রধান বিচারপতি নিজে দেশের তরুণদের এই নামে ডেকেছিলেন, আর সেই তরুণরা সেই অপমানকে বানিয়ে ফেলেছেন তাদের অস্ত্র। They are youngsters like cockroaches. They don't get any employment. They don't have any. আর আজ সে আন্দোলন পৌঁছে গিয়েছে মোদির দরজায়। রাস্তায় টিয়ার গ্যাস, লাঠিচার্জ এবং হাজার হাজার মানুষ আহত। আর একজন পরিবেশ কর্মীকে জোর করে হাসপাতালে পাঠানো হলো। কিন্তু সব থেকে চাঞ্চল্যকর অংশটা আমি এখনো বলিনি, সেটা রেখেছি সবার শেষে। তো লেটস ডিপ ড্রাইভ। মে জুন মাসের ঘটনা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ভারতের তরুণদেরকে নিয়ে একটা মন্তব্য করলেন। They are youngsters like cockroaches. They don't get any employment. They don't have any place in. তাদেরকে তুলনা করেছেন তেলাপোকার সঙ্গে। ব্যাস, এটাই যথেষ্ট ছিল। ইন্টারনেটে শুরু হলো ব্যঙ্গ, মিম আর ট্রোল। আর এর মধ্য থেকে জন্ম নেয় একটা নাম, ককরোচ জনতা পার্টি, সংক্ষেপে সিজেপি। এর প্রতিষ্ঠাতা হলো অভিজিৎ দীপক। শুরুতে এটা ছিল নিছক একটি মজা, কিন্তু মজা থেকে যে এত বড় কিছুতে রূপ নেবে কেউ সেটা ভাবতেই পারেনি। সিজেপি আর নিছক মিম পেজ থাকলো না, ধীরে ধীরে এর সঙ্গে জুড়ে গেল ভারতের তরুণ প্রজন্মের বাস্তব ক্ষোভ। এনইটি পরীক্ষার প্রশ্ন ফাঁস, সিবিএসই বোর্ডের নম্বর দেওয়ার অনিয়ম, বেকারত্বের পাহাড়, আর দিন দিন বেড়ে চলা জীবনযাত্রার খরচ। আর এই সব ক্ষোভ একসাথে হয়ে একটাই দাবিতে পরিণত হলো, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আর খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ। এখন একবার ভাবুন তো আপনি, একটা ব্যঙ্গাত্মক মিম থেকে শুরু হয়ে সরাসরি প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি পর্যন্ত পৌঁছে গিয়েছে। এটা কিভাবে সম্ভব হলো সেটাই আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। পরিবেশ কর্মী সোমাং ওয়াংচুক, যাকে অনেকে চেনেন লাদাখের পরিবেশ আন্দোলনের মুখ হিসেবে, তিনি এই আন্দোলনের সমর্থনে নামলেন অনশনে। টানা 3 সপ্তাহ কোনো খাবার নেই, শুধু আছে প্রতিবাদ। 3 সপ্তাহ পর তার শরীর যখন ভেঙে পড়া শুরু করে, তখন পুলিশ এসে তাকে জোর করে তুলে নিয়ে যায় দিল্লির একটি সরকারি হাসপাতালে। ব্যাপারটা বুঝতে পারছেন? জোর করে, তার সম্মতি ছাড়াই। কিন্তু এখান থেকে আরেকটা গল্প শুরু হয়। সোনাম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আমগো এই ঘটনাকে বললেন অবৈধভাবে আটক করা হয়েছে। তিনি আদালতে আবেদন করলেন হাসপাতাল থেকে তাকে মুক্তি দেওয়া হোক, আর নিজেদের পছন্দের একটা বেসরকারি হাসপাতালে যেন হস্তান্তর করা হয়। আদালত তখন কি করলো জানেন? তার আবেদন খারিজ করে দিয়েছে। সরকারের হাসপাতালে ভর্তির সিদ্ধান্তকে বৈধতা দিল আদালত। আর এই সিদ্ধান্ত যেন আগুনে ঘি ঢেলে দিল। মানুষ এটাকে দেখলো সরকারের ভিন্নমত দমনে আরেকটা প্রমাণ হিসেবে। আর এখান থেকে আন্দোলন পেল নতুন গতি। 10,000-এরও বেশি আন্দোলনকারী রাস্তায় নামলো। তাদের লক্ষ্য হচ্ছে পার্লামেন্ট। কিন্তু এত বিশাল জনস্রোত ঠেকাতে পুলিশ যা করলো তা রীতিমতো ভয়ঙ্কর। তারা টিয়ার গ্যাস ছুড়েছে, পানি মেরেছে এবং লাঠিচার্জ করেছে। ভিডিও ফুটেজে যা দেখা গেছে তা দেখলে আপনার গা শিউরে উঠবে। তরুণ আন্দোলনকারীরা কাঁদছে, পুলিশকে অনুরোধ করছে আমাদেরকে মারবেন না। কিন্তু অনেকে আবার মার সহ্য করে জায়গা ছাড়েনি। এটাকেই বলা হয় নীরব প্রতিবাদ। দিল্লি পুলিশের দাবি 180 জনেরও বেশি আহত হয়েছেন। তার ভিতরে প্রায় 118 জন নাকি নিরাপত্তা কর্মী আর মাত্র 60-70 জন আন্দোলনকারী। কিন্তু এই হিসাব শুনলে অনেকের চোখ কপালে উঠে যাবে। কিন্তু কেন? কারণ ভিডিও ফুটেজে দেখা গেছে তার প্রায় পুরোটাই পুলিশের লাঠিচার্জ আর আন্দোলনকারীর উপর আক্রমণ। তাহলে নিরাপত্তা কর্মীদের আহতের সংখ্যা আন্দোলনকারীর চেয়ে বেশি কিভাবে হয়? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অসংখ্য ছবি আর ভিডিওতে বহু আন্দোলনকারীকে গুরুতর আহত অবস্থায় দেখা গিয়েছে, যা সরকারি হিসেবের সঙ্গে একদমই মেলে না। এই অসামঞ্জস্য থেকে আবার নতুন করে জোরালো হয়েছে একটা পুরনো অভিযোগ। ভারতীয় মূলধারার মিডিয়ার একাংশকে অনেকে দীর্ঘদিন ধরেই কিন্তু বলে আসছে গদি মিডিয়া, অর্থাৎ সরকারপন্থী মিডিয়া। সমালোচকদের অভিযোগ, প্রকৃত সংখ্যা এখন পর্যন্ত আড়াল করে সরকারকে খুব ভালোভাবে মিডিয়াগুলো সুবিধা দিয়ে আসছে। এই তো গত মঙ্গলবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরাসরি বসে পড়েন মোদীর বাসভবনের সামনে ধর্নায়। তারও একটাই দাবি, ছাত্রদের ওপর যে নিষ্ঠুরতা হয়েছে তার জবাব চায়। কিন্তু পুলিশ কি করলো জানেন? সরাসরি তাকে আটক করলো। বিরোধী দলের একজন শীর্ষ নেতাকে রাস্তায় থেকে তুলে নিয়ে যাওয়া হলো। এই দৃশ্য নতুন করে প্রশ্ন তুলেছে ভারতের ভিন্নমত প্রকাশের জায়গা আসলে কতটুকু অবশিষ্ট আছে। শুধু ভারতের ভেতরেই নয়, এই ঘটনায় ঢেউ পৌঁছে গিয়েছে আন্তর্জাতিক মহলেও। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটা বিবৃতি দিয়েছে, যেখানে বলা হয়েছে এই পুলিশ পদক্ষেপ প্রমাণ করে ভারতে কিভাবে শান্তিপূর্ণ ভিন্নমত দমন করা হচ্ছে। একটা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার এই মন্তব্য মোদী সরকারের জন্য বাড়তি চাপ তৈরি করেছে, তা বোঝাই যাচ্ছে। বিশ্বমঞ্চে ভারতের গণতান্ত্রিক ভাবমূর্তি নিয়েও প্রশ্ন ওঠা শুরু হয়েছে। এই আন্দোলন আর শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকলোই না, পেশাজীবী সাধারণ মানুষ সবাই এখন এই সঙ্গে যুক্ত। যারা সশরীরে রাস্তায় নামতে পারছে না, তারা অনলাইনে অর্থ পাঠাচ্ছে, আবার অনলাইনের মাধ্যমে খাবার পাঠাচ্ছে।
ये बांग्लादेश सा है। बांग्लादेश से भेजा है। এটাই প্রমাণ করে এই ক্ষোভ শুধু কয়েকজন মানুষের নয়, এটা এখন সমাজের গভীরে গেঁথে যাওয়া একটা জনরোষ, যেখানে প্রমাণ করছে মোদিকে কেউ পছন্দ করছে না। মোদি সরকারের প্রতি এই ক্ষোভ কতটা ব্যাপক তা বোঝার জন্য এই একটাই যথেষ্ট। এই আন্দোলনকে অনেক বিশ্লেষণ এখন বর্ণনা করছে মোদির তৃতীয় মেয়াদে সরকারের বিরুদ্ধে সবথেকে বড় প্রকাশ্য চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি। এখন আপনি একটু ভাবুন তো, একটা কটাক্ষমূলক মন্তব্য থেকে শুরু হওয়া একটা মিম, সেটা রূপ নিল জাতীয় আন্দোলনে, আর এখন সেটা প্রশ্ন তুলে দিচ্ছে খোদ প্রধানমন্ত্রী কুর্সির নিচে। ইতিহাস বলে এই ধরনের আন্দোলনগুলো প্রায় ছোট থেকে শুরু হয়ে বড় রাজনৈতিক পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। এখন প্রশ্ন হলো, এই আন্দোলন কোন দিকে যাবে? সরকার কি নমনীয় হবে নাকি আরো কঠোর হতে পারে? সোনাম ওয়াংচুক এখন কেমন আছেন? তার মুক্তি নিয়ে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? আর রাহুল গান্ধীর গ্রেপ্তার কি বিরোধী দলগুলোকে আরো ঐক্যবদ্ধ করবে? আর সব থেকে বড় প্রশ্ন, আহতের সংখ্যা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তার সত্যতা আসলে কি? এই প্রশ্নগুলোর উত্তর আগামী কয়েক সপ্তাহের মধ্যে পাওয়া যাবে। যতটুকু তথ্য এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে তার ভিত্তিতে এই পুরো ঘটনা প্রবাহ আপনাদের সামনে তুলে ধরলাম। একটা অপমান থেকে শুরু হওয়া গল্প আজ পৌঁছে গিয়েছে বিশাল জাতীয় আন্দোলনে। তেলাপোকা ডাকা তরুণরাই আজ কাঁপিয়ে দিচ্ছেন দিল্লির দরজা। এই আন্দোলন নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।